নমস্কার। গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অল্প বয়সে আমরা সকলেই কম বেশি অনেক কিছুর দ্বারা প্রভাবিত হই। জীবন যে কতটা আলোকময় তা বোঝার ক্ষমতা রাখি না। মূল্যহীন জিনিসের পিছনে ছুটে মিছে হয়রান হই। হীনমন্যতা গ্রাস করে এক সময়। তার ফলস্বরূপ অনেক কিছুই ঘটতে পারে। আজকের গল্প একটা ছোট মেয়ে। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। লোকে বলে আমি একটা ছোট মেয়ে। এ তো বাচ্চা, এইভাবে বলে। কিন্তু আমি জানি আমি মোটেই বাচ্চা টাচ্চা নই। 12 ক্লাসে উঠলুম, 17 বছর বয়স হলো। আবার বাচ্চা কি? আসলে আমি বেটে। 4 ফুট 10.5 ইঞ্চি মোটে হাইট। মোটা সোটা নই, তাই আমাকে ছোট লাগে। আমার বন্ধু দেবলীনার মা বলছিলেন, হঠাৎ দেখলে তোকে লীনাদের থেকে অনেক ছোট দেখায়, কিন্তু মুখটা ভালো করে দেখলেই যে কেউ বুঝবে। দেবলীনা মজা পাওয়ার হাসি হাসতে হাসতে বলেছিল, তবে কি ঋতুর মুখটা পাকা পাকা বা? আ, না, পাকা নয়, ঢোক গিললেন দেবলীনার মা। আ, মানে আ, ওই ম্যাচিওর আর কি। সেই মুখই এখন দেখছি আমি। গালগুলো ফুলো ফুলো, চোখ দুটো গোল মতো, পাতা নেই। নেই মানে কম। ভুরু খুব পাতলা, ঠোঁটের ওপর দিকটা সামান্য উঁচু। হেসে দেখলুম দাঁতগুলো পরিষ্কার ঝকঝকে, কিন্তু বাঁ দিকের ক্যানাইনটা উঁচু, একটু বড় বড় দাঁতগুলো। আমার চিবুকে একটা টোল আছে। আমার আর এক বন্ধু রুবিনা বলে, তোর ওই টোলটাই তোকে বাঁচাবে ঋতু। কেন এই কথা রুবিনা বলল, তার মানে কি বুঝতে হলে আমাদের বন্ধুদের কোনো কোনো আলোচনার মধ্যে ঢুকতে হবে। এই ভুরু প্লাগ করা নিয়ে কথা হচ্ছিল একদিন। দেবলীনার ভুরু খুব সরু, বাঁকানো। বৈশালী বলল, এরকম ভুরু আজকাল আউট অফ ফ্যাশন। রুবিনা বলল, না থাকলে করবেটা কি? যা আছে তার মধ্যেই তো শেপ আনতে হবে। এই যেমন ঋতু, ভুরু বলে জিনিসই নেই, তার প্লাক। অমনি আলোচনাটা দেবলীনার থেকে আমার দিকে ঘুরে গেল, যেটাকে আমি ভয় করি। এবারে ওরা আমাকে নিয়ে পড়বে। ঋতুর অ্যাটলিস্ট ব্রণর সমস্যা নেই, বৈশালী বলল। হ্যাঁ, কালো হলেও ওর স্কিনটা খারাপ না, রুবিনা বলল। ঋতু, স্কিনের জন্যে কি করিস রে? আমি ক্ষীণ গলায় বললুম, তুই কি করিস? আমি? আমার তো হাজার গন্ডা ব্রণ, কোনো ক্রিম মাখার জন্যে রেগুলার মুসুর ডাল বাটা আর চন্দন মাখতে হয়। বৈশালী, কি করিস রে? আমার আবার মিক্সড কি, জানিস তো, নাক চকচক করবে, কপাল চকচক করবে, আর গাল দুটো শুকিয়ে বাসি পাউরুটি হয়ে থাকবে। হ্যাঁ, আমার অনেক জ্বালা। কোথাও ভাপ লাগে, কোথাও বরফ, কোথাও মধু, কোথাও চন্দন। সে অনেক ব্যাপার, মা জানে। তুই একটা মিস সামথিং না হয়েই যাস, দেবলীনা খ্যাপালো। তবু মন খুলে মিস ইউনিভার্সটা বলতে পারলি না তো? বৈশালী চোখ ছোট করে হাসছে। মিস ইউনিভার্স হোস না হোস, মিস সেন্ট অ্যান্থনিস তো তুই হয়েই আছিস। আমি বৈশালীর দিকে তাকালুম। শীতকালে ওর গাল দুটো একটু ফাটে, লালচে ছোপ পড়ে। এমনিতেই একটু লালচে ফর্সা রং ওর। মুখটা এত মিষ্টি যে চোখ ফেরানো যায় না। লম্বা দোহারা ফুল হাতার লাল সোয়েটার, মানে আমাদের স্কুলের ইউনিফর্ম, পরেছে ব্লু স্কার্টের ওপর। ওকে দেখাচ্ছে যেন স্নো হোয়াইটের গল্প থেকে নেমে এসেছে। এখনো মিস সেন্ট অ্যান্থনিজ আখ্যা ও পাইনি,
কিন্তু টিচারেরা ওকে আড়ালে ব্লাডি মেরি বলে ডাকেন। ইতিহাসের ওই কুখ্যাত রানীর নামে ওকে ডাকা হয় কেন আমরা ভেবে পেতুম না। দেবলীনাই জ্ঞান দিল। ওটা একটা ককটেলের নাম। ভোদকার সঙ্গে টমেটো রস পাঞ্চ করে নাকি ব্লাডি মেরি হয়। দারুণ খেতে। রুবিনা বলল, ঘাবড়া মত ঋতু, তোর চীনের টোলটাই তোকে বাঁচাবে, মানে কাউকে ডোবাবে। ইটস ভেরি সেক্সি। আমি এখন আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছি। মস্ত বড় আয়না, মাঝখানে একটা, দুপাশে দুটো, 3টে ছায়া পড়েছে আমার। ভুরু নেই, গোল গোল চোখ, দাঁত উঁচু, বেবি ফেস, বেটে কালো, সোজা সোজা চুল, শুধুমাত্র চিবুকের টোল সম্বল। একটা গরম তরল কিছু উঠে আসে ভেতর থেকে। আমি আমি সৌনককে চাই, কবে থেকে চাই। প্রেপ থেকে পড়ছি ওর সঙ্গে। ও আমার খাতা নিয়েছে, আমি ওর খাতা নিয়েছি, একসঙ্গে বাড়ি ফিরেছি। ওর বাড়ি আমার একটু আগে। একটা বড় বড় ছায়া ঘেরা গলিতে ওকে বেঁকে যেতে হয়। ওর ওপর যেন আমার একটা জন্মগত অধিকার জন্মে গেছে। কিন্তু ও সেটা বুঝলে তো। ও আমাদের স্কুলের সেরা অ্যাথলেট, ক্রিকেট টিমের ক্যাপ্টেন। মিক্সড ডাবলসে ব্যাডমিন্টনে ওর পার্টনার দেবলীনা। সৌনকের চোখ কিন্তু সব সময়ে বৈশালীকে খোঁজে। এসব আমি বুঝতে পারি। খেলাধুলোই আমি নেই, একটু আধটু টেবিল টেনিস খেলার চেষ্টা করি। ছোট থেকে নাচ শিখছি। ফুটওয়ার্ক ভালো হওয়া উচিত, কিন্তু রুবিনা আমার চেয়ে অনেক দ্রুত, অনেক চৌখস। নাক শিখছি বলে যে স্কুল কনসার্টে হিরোইনের রোল পাই তাও না। সেখানে বৈশালী আমার চেয়ে অনেক খারাপ নিচেও হিরোইন। আমি সখীদের দলে। বৈশালীকে খুঁটিনাটি স্টেপিং শেখাতে আমার প্রাণ বেরিয়ে যায়। বাড়ি ফিরলে মা বলে, কি রে, শ্যামার রোলটা পেলি? না মা, এই ফিগারে শ্যামা? সে কি, তবে ব্রজসেন? কি যে বলো মা, 4 ফুট 10.5 ইঞ্চিতে ব্রজসেন হয়? মা যেন এই প্রথম আমাকে দেখে, ভালো করে তাকায়, চোখে দৃষ্টিতে একটা বিস্ময়, যেন মা বলতে চাইছে, সত্যি এই ফিগারে হয় না বুঝি? ও, তোর হাইট কম বুঝি? তাই তো, তাই তো। মায়েরা স্নেহান্ধ, নিজের মেয়েকে প্রত্যেককেই হয়তো অপসরী ভাবে। অত ভালো করে ভরতনাট্যমটা শিখলি কোনো কাজেই। দীর্ঘশ্বাসের মধ্যে মিলিয়ে যায় শেষ কথাগুলো। মাকে আমি বুঝতে পারি। আমি একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। আমার একটা ভাই হয়েছিল, হয়েই মারা যায়। মা বাবা কেউই সেই শোক কাটাতে পারেনি। কেমন বিষণ্ণ, সবসময় যেন ভাবতো মনের মধ্যে একটা ভার বইছে। আমাকে নিয়ে মা বাবার অনেক আশা। ছোট থেকে মা বাড়ির সব কাজ সামলে আমাকে নিয়ে সাঁতার, নাচ, ছবি আঁকার স্কুলে নিয়ে যাচ্ছে, আসছে। আমার একটু গা গরম হওয়ার জো নেই, সঙ্গে সঙ্গে ডাক্তার, সঙ্গে সঙ্গে ওষুধ। খাওয়া দাওয়ার ব্যাপারেও ভীষণ সাবধান। ব্যালেন্স ডায়েট করে দুজনেই পাগল। তাছাড়াও আমাদের সব কিছু ছকে বাঁধা। মাসে একদিন মামার বাড়ি, 2 মাসে একদিন জেঠুর বাড়ি, বছরে একবার বড় বেড়ানো, একবার ছোট বেড়ানো। মাধ্যমিক পর্যন্ত বাবা মা মোটামুটি আমাকে লেখাপড়া দেখিয়ে দিয়েছে। মাধ্যমিক পর্যন্ত আমি বেশ ভালোও করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে আর কুল পাচ্ছি না, বাবা মাও না। 3 জন টিউটর এখন আমার। 900 টাকা আমার টিউটরের পেছনে খরচ। নাচের স্কুলে 150। এখন স্পেশাল কোচিং নিতে হয়। এছাড়াও আছে নাচের পোশাক, নাচের ট্রুপে এখানে ওখানে যাওয়ার খরচ।
আমার মা তো চাকরি করে না, বাবা একা। আমার এক এক সময় খুব খারাপ লাগে। দেবলীনা বা বৈশালীদের মতো আমরা তো ধনী নই। ওরা আমার বন্ধু বলেই বাবা মা কয়েক বছর ধরে ভিসি ওয়াশিং মেশিন কিনলো। এবছর জন্মদিনে আগে একটা নতুন মিউজিক সিস্টেম কিনে দিয়েছে, সিডি প্লেয়ার পর্যন্ত আছে। জন্মদিনে বন্ধুরা এসে ওটা দেখে হুশাস করছিল। দেবলীনা বলল, ইস মাসি, আমি যে কেন অনলি চাইল্ড হলাম না, দাদাটা সব মাটি করলো। আমার মা হাসতে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, কত ভাগ্যে একটা দাদা পেয়েছ, তা যদি জানতে। এই আমাদের ঋতুটা বড্ড একা। বৈশালী বলল, দাদা তবু স্ট্যান্ড করা যায়, কিন্তু দিদি। রুবিনা বলল, যা বলেছিস। সৌনক বৈশালীর দিকে চেয়ে বলল, যাক বাবা, দাদা স্ট্যান্ড করতে পারিস, তাহলে অন্তত তুই ফেমিনিস্ট নোস। জন্মদিনের উৎসবের শেষে কেমন মন মরা লাগলো। মাকে বললাম, কেন যে এত দামি উপহার দাও? মা বলল, তোকে আরো কত দিতে আমাদের সাধ যায়। আরো? মা, আর কত দেবে? আমি তোমাদের এসব ফেরত দেব কিভাবে? মনে মনে বলি। মা একটু দ্বিধা করে বলল, তুই যেন নিজেকে কারোর থেকে ছোট বা কারোর থেকে কম ভাবিস না। কিন্তু মা, ওয়াশিং মেশিন, ভিসি আর মিউজিক সিস্টেম, এই দিয়েই কি আমি ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো? হতে পারবো বৈশালীর মতো সুন্দরী, দেবলীনার মতো খেলোয়াড়, রুবিনার মতো চৌখস, আর বিদিশার মতো ব্রিলিয়ান্ট? অনেক করে বাবা মাকে বুঝিয়েছিলাম আমি সায়েন্স নেব না, অঙ্ক আমার বাঘ। খেটে খুঁটে মাধ্যমিকে ৭৫% পেয়েছি বটে, কিন্তু আমার ভয় খোঁচেনি। কেমিস্ট্রি আমি মুখস্থ করতে পারি না, ফিজিক্স আমার মাথায় ঢোকে না, বায়োতে প্র্যাকটিক্যাল করতে আমার ঘেন্না লাগে। আমি বোঝালাম। বাবা বলল, তুই একটা স্টার পাওয়া মেয়ে, ফিজিক্স কেমিস্ট্রিতে লেটার পেলি, জিওগ্রাফি আর ম্যাথসে সামান্য কয়েক নম্বরের জন্য লেটার মিস করেছিস, তুই সায়েন্স পারবি না? এটা কি একটা কথা হলো? মা বলল, তাহলে কি তোর ভালো লাগে না? ভালোও লাগে না, কঠিনও লাগে মা। কেন বুঝতে চাইছো না? কিন্তু আমরা যে কবে থেকে ভেবে রেখেছি তোকে ইঞ্জিনিয়ার করব। বাবা বলল, জানিস তো, আমি হেলথ পরীক্ষায় পাশ করতে পারিনি বলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারলাম না। মা স্বপ্ন ভরা চোখে বলল, নিতু মাসিকে মনে আছে তো? আমার মামা তো বোন, মনে আছে? হ্যাঁ, এখন তো কানাডায় থাকে। শুধু থাকে, কত বড় ইঞ্জিনিয়ার। আমার সমবয়সী বোন, সে মন্ট্রিয়লে বসে বড় বড় মেশিনের ডিজাইন করছে। আর আমি আমি বোকার মতো সায়েন্স পড়লুম না, ফিলোসফিতে দিগ্গজ হয়ে এখন দিনগত পাপ ক্ষয় করে যাচ্ছি। কিন্তু মা, সায়েন্স পড়লেই যে আমি জয়েন্ট পারবো, পারলেও যে নিতু মাসির মতো ব্রিলিয়ান্ট হব, তা কে বলল? কে বলতে পারে কে কি হবে? মায়ের চোখ যেন শূন্যে স্বপ্নের পাহাড় দেখছে। বাবা বলল, ঠিক আছে ঋতু, তোর যা ভালো লাগে পড়, আমরা কোনো চাপ দেওয়ার ব্যাপারে নেই, তোর যা ইচ্ছে। তবে তুই যে মিথ্যে ভয় পাচ্ছিস সেটা আমি তোকে বলতে পারি, ঠিক আছে?
ডেফিনেটলি কিছু ঠিক করা ঠিক না। ইচ্ছে বিরুদ্ধে চাপাচাপি আমি পছন্দ করি না। বলল বটে, কিন্তু বাবার মুখে কোনো আলো নেই। মার মুখ করুণ। তা সে যাই হোক, একবার যখন বাবা মার মৌখিক অনুমতি আদায় করতে পেরেছি, আমি আর্টসই পড়ব। পাখির মতো উড়ে যাচ্ছি। স্কুলে যাবার পথেই দেবলীনা, তারপর সৌনক। ওরা দুজনেই সায়েন্স। আমি আর্টস নিচ্ছি বলতে দুজনেই থেমে গেল। তারপর সৌনক বলল, ঋতু, স্কুলে গিয়ে কাজ নেই, তুই ডাক্তারের কাছে যা। ওই যে ডাক্তার কাঞ্জিলাল। দূর, ওর কাছে গিয়ে কি করব? উনি তো পাগলের ডাক্তার। তা তুই কি ভেবেছিস তোর মাথাটা ঠিক আছে? দেবলীনা বলল, হিউম্যানিটিস নিয়ে পড়ে তুই কি করবি? কেরিয়ার তো একটা তৈরি করতে হবে নাকি? এই সময় রুবিনা আর বিদিশা এসে আমাদের সঙ্গে মিশল। রিতেশ আর সৃঞ্জয়ও আসছে দেখলাম। দেবলীনা বলল, শুনেছিস, ঋতু আর্টস নিয়ে পড়বে। হিস্ট্রি, লজিক, এডুকেশন, পল সায়েন্স। বিদিশা বলল, কি ব্যাপার রে ঋতু, এবার আমাদের অ্যাভয়েড করতে চাইছিস নাকি? আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে। বিদিশাটার আসলে আমার উপর একটু দুর্বলতা আছে। সবসময়ে আমি ওর সঙ্গে সঙ্গে থাকি যে, বা বলা যায় পেছনে পেছনে থাকি। বিদিশা ফার্স্ট গার্ল, সৃঞ্জয় সেকেন্ড, আমি থার্ড আসি। কখনো কখনো ফোর্থও এসে যায়। মাধ্যমিকে সেকেন্ড এসেছি। বিদিশাকে ছুতে পারিনি। আমাকে বিদিশা ওর সহচরী বলে মনে করে, ল্যাংবোট আর কি। আমি আশেপাশে থাকলে ওর প্রতিভাটা আরো খোলে। মাধ্যমিকে সেকেন্ড এসেও আমার মান বিশেষ বাড়েনি। বিদিশাই বলে, টেনাসিটি থাকলে কি না হয়, ঋতুকেই দেখ না। ঋতুর মতো দিনরাত বইয়ে মুখ গুজে থাকা আমার দ্বারা হবে না বাবা। দেবলীনা ঘোষণা করল। বেশি না খেটেও দেবলীনা স্টার পেয়েছে। ফর্ম নিলাম, লিখতে যাচ্ছি, সৌনক এক লাফে এগিয়ে এসে আমার হাত দুটো পিচমোড়া করে ফেলল। বিদিশা লিখল কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। আমার দিকে তাকালো, ফোর্থ সাবজেক্ট কি নিবি বল, এইটা তোর পছন্দ মতো দেব। আমি বললাম, সাইকো। সই করতে হাত ব্যথা করছিল, এমন জোরে ধরেছিল সৌনক। সই করার আগে সৌনকের দিকে তাকালুম, বিদিশার দিকে তাকালুম। দায়িত্ব কিন্তু তোদের। ঠিক হ্যাঁ ভাই, কাঁধ চওড়া আছে। সৌনক স্ট্রাক করল। বাবা মা বলল, আমরা কিন্তু জোর করিনি ঋতু, নিজের ইচ্ছেই সায়েন্স নিলি। ভাবিস না, টিউটর, বইপত্র, লাইব্রেরি যা লাগে সব বলবি, হয়ে যাবে। সেই দৃশ্যটার কথা মনে করে আমার চোখ জ্বালা করছিল। আজ এইচএস শেষ হলো, আর সপ্তাহ খানেকের মধ্যেই আমাদের চণ্ডীগড়, কুলু, মানালি বেড়াতে যাবার কথা। কিন্তু আমি কি উপভোগ করতে পারবো কিছু? ম্যাথস আমার যাচ্ছে তাই হয়েছে। কেমিস্ট্রিতেও বোধহয় অনেক ভুল করেছি। এইচএস যে এত টাফ হবে, আমি কেন, আমার বন্ধুরাও বুঝতে পারিনি। কেউ খুশি না। সৌনক বলল, আগে থেকেই তোদের গুড বাই জানিয়ে রাখছি। কেন? কোথায় যাচ্ছিস? স্টেটসে? টুয়েলভে বসলি নাকি? খেপেছিস? সৌনক বলল, ড্রপ আউট। স্কুলে ড্রপ আউট বলে একটা কথা আছে জানতাম। সৌনক বিশ্বাস কথাটা এবার রিয়েলাইজ করতে চলেছে। বাবাকে বলেছি একটা ফটোকপি মেশিন নিয়ে বসবো,
কোর্টের পাশে জায়গা দেখুক। বৈশালী বলল, ভ্যাট, তুই তো স্পোর্টস কোটাতেই যে কোনো জায়গায় পেয়ে যাবি, আমারই হবে মুশকিল। সৌনক শুকনো মুখ করে বলল, পাশ কোষে বিএসসি পড়ে কি হবে বল। সুমিত বলল, আগে থেকে অত ভেঙে পড়ার কি আছে, আমিও তো ফিজিক্সে গাড্ডু খাবো মনে হচ্ছে। তো কি, জয়েন্ট তো আছে এখনো, এবারে না হয় পরের বছর। সৌনক বলল, জয়েন্টে তো আর স্পোর্টস কোটা নেই। বৈশালী আঙুল চিবোচ্ছিল, বলল, ঋতু, তুই কি জয়েন্টে বসছিস? বসতে তো হবেই, না হলে বাবার মুখ থেকে আলো নিভে যাবে, মায়ের চোখ দুটো। না না, সে আমি সহ্য করতে পারবো না। আস্তে আস্তে মাথা নেড়ে সরে এলুম। শুনতে পেলুম বিদিশা বলছে, ঋতুটার পরীক্ষা আসলে খুব ভালো হয়েছে, বুঝলি। ঠিক 17 দিন বাদে জয়েন্ট শেষ হলেই মনে হলো মায়ের গর্ভ থেকেই যেন পরীক্ষা দিতে দিতে আসছি। কবে যে নিভে আসা দিনের আলোয় পড়িনি, রাত জেগে লেখা প্র্যাকটিস করিনি, কবে যে টেনশন ছাড়া প্যানিক ছাড়া দিন কাটিয়েছি মনে করতে পারছি না। এত দিনে কি শেষ হলো? জয়েন্টে যদি এসে যায় তো 4 বছর ইঞ্জিনিয়ারিং, সে মেকানিক্যাল থেকে আর্কিটেকচার পর্যন্ত যেটা পাই, তারপর হোম শান্তি। সার্টিফিকেটটা মাকে বাবাকে ধরিয়ে দিয়ে বলবো, কি খুশি তো? খুশি? আর কিছু না, আর কিছু পারবো না। ফিসিস না, বিদেশ না, নিতু মাসি, দীপু কাকা নিজেদের মতো থাক, আমিও আমার মতো থাকবো। একটা চাকরি তো পেয়ে যাবই, তারপর দুমদাম করে বড় হয়ে যাব। টিউটরদের মুখ আর দেখতে হবে না, নাচটাও ছেড়ে দেব। ধুর, ভাল লাগে না। কি হবে আর? আজ রেজাল্ট বেরোবে। জয়েন্টেরটা আগেই বেরিয়ে গেছে। বেড়ালের ভাগ্যে শিকে আর ছিঁড়ল কোথায়। বিদিশা সৌনক দুজনেরই কিন্তু হয়ে গেছে। এতদিন ছিল সৌনক বৈশালী জুটি, এবার বোধহয় সৌনক বিদিশা। দুজনেই ওরা বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে। L16 আসছে, এই বাসটা পয়া, চড়ে পড়েছি। স্কুল স্টপে নামতেই সৃঞ্জয় একদিক দিয়ে, দেবলীনা আরেক দিয়ে যেন ছিটকে বেরিয়ে গেল। দেবলীনা, এই লীনা, কিরকম হলো? দেবলীনা কাঁচুমাচু মুখ করে একটা বাসে উঠে পড়ল। লীনার কি ভালো হলো না? সেকেন্ড ডিভিশন হয়ে গেল নাকি? সৃঞ্জয়ের দিকে তাকায়। কোথায় সৃঞ্জয়? ভিড় ঠেলে ঠুলে ঢুকতে থাকি। বেশিরভাগ ক্যান্ডিডেটই বাবা কি মা কাউকে সঙ্গে করে এসেছে। আমার মাও আসতে চেয়েছিল, কদিন মায়ের জ্বর হয়েছে, আমি বারণ করলাম। আজকে জাস্ট রেজাল্ট বেরোচ্ছে, আসল বাঘের খেলা মার্কশিটের দিনে, সেদিন মাকে আনব। আমাদের নোটিশ বোর্ডটা বড্ড উঁচুতে, তার উপর কাচে আলো ঝলকাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলো বলো, তোমার রোলটা বলো, আমি দেখে দিচ্ছি। বাবা জাতীয় একজন বললেন, FHA3271। FHA32 কি বললে? 7111, এই তো 72। না, 71 তো নেই। সে কি, FHA3271, দেখুন না। আমি সরে যাচ্ছি মাই গার্ল, তুমি নিজেই দেখে নাও। আমার পায়ের তলাটা হঠাৎ সমুদ্রের বেলাভূমি হয়ে যাচ্ছে, বালি সরছে বালি সরছে। আমার রোল নাম্বার নেই, নেই, সত্যি নেই। এ কি, এরকম হয় নাকি? এরকম ঘটে?
আমি আমার ক্ষেত্রে এটা ঘটেছে। ঋতুপর্ণা মজুমদার, আমার রোল নম্বর নেই। আমার দুপাশ থেকে সমুদ্রের তীরে বালির মতো ভিড় সরে যাচ্ছে। আমি ডান হাত বাড়িয়ে পথ করে নিচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে চলেছি ঠিক। চোখে জল, না না, জল নয়, এমন একটা ধোঁয়াশা। যা, এই সাত সকালে থাকার কথাও নয় ধোঁয়াশা। বুকের মধ্যেটা কেমন স্তব্ধ। আমার হৃৎপিণ্ডটা সৃঞ্জয় আর দেবলীনার মতো ছিটকে সরে যাচ্ছে। রাস্তা, রাস্তা। অনেক পরে খেয়াল হলো, আমি রাস্তা পার হচ্ছি। যন্ত্রের মতো জেব্রা ক্রসিংয়ে এসে দাঁড়িয়েছি। যন্ত্রের মতো পার হচ্ছি রাস্তা। আমি কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না। আমাদের গলিটা যেন কেমন দূর, দূর। শরীর যখন আমার এত দূরে টেনে এনেছে, বাকিটাও টেনে নিয়ে যাবে। প্রতিবর্ত ক্রিয়া না কি কি একটা বলে যেন। আমি ভাববো না, ভাবছি না তো, চলছি, চলছি শুধু। আমার হাতে এটা কি? ও, এটাকে বোধহয় পার্স বলে। এর ভেতরে কি থাকে? টাকা পয়সা? টাকা পয়সা মানে কি? কত টাকায় কত পয়সা হয়? কত পয়সায় কত টাকা হয়? আরে, এই বাড়িটা তো আমি চিনি। উঁচু বাড়ি, 10 তলা বোধ হয়। তুমি 10 গুনতে জানো ঋতু? যে 10 তলা বললে? আচ্ছা, গুনে দেখি তো। লিফটে যাব না, আমি গুনতে গুনতে উঠব। সেই কারা যেন কি গুনতে গুনতে গিয়েছিল। দোলা 6 পণ। হ্যাঁ হ্যাঁ, দোলায় আছে 6 পণ করি গুনতে গুনতে যাই। আস্তে আস্তে উঠছি আমি। এইটাই কি আমার বাড়ি? না তো, এটা বোধহয় আমার বাড়ি না। কিন্তু এটাতে আমি আসি, রোজ আসি না, শনি মঙ্গলবারে আসি। শনি মঙ্গলবার? এসব কথার মানেই বা কি? এই তো ও পেতলের নেমপ্লেটওয়ালা দরজাটা। ও, এটা এটা সেই অঙ্ক ফিজিক্সের স্যারের বাড়ি। এক্ষুনি দরজাটা খুলে যাবে। স্যার চশমা মুছতে মুছতে জিজ্ঞেস করবেন, না, আমি পড়ি কি মরি করে ওপরের দিকে ছুটতে থাকি। এতক্ষণ পরে আমার দেহে গতি এসেছে। ছুটতে ছুটতে আমি চলে যাই ছাদের শেষ প্রান্তে। তারপর নিজেকে ছুঁড়ে দিই শূন্যের কোলে। এই শূন্য, আমায় কোল দাও। আর ঠিক সেই সময়ে, যখন আর ফেরবার কোনো উপায়ই নেই, তখনই পৃথিবী তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দেয় মেয়েটির কাছে। জীবন উজাড় করে দেয় তার সমস্ত নিহিত মানে। রোদ দেখে সে জীবনে এই প্রথমবার। বুঝতে পারে রোদে এই শাঁকা হাওয়া উল্টে পাল্টে ঘর বাড়ি গাছপালা গরু ছাগল মানুষ টানুষ সমেত, এইটাই জরুরি ব্যাপার। পরীক্ষার ফলাফলটা নয়। গাছও দেখে সে, একটা গুলঞ্চ, 3টে বটল পাম, তার জ্ঞাতি এরা। প্রাগৈতিহাসিক কাল থেকে এদের সঙ্গে তাদের পারস্পরিক টান। 100 ফুটের কাছাকাছি উচ্চতা থেকে পড়তে পড়তে তার হৃৎপিণ্ডে ফুসফুসে মাধ্যাকর্ষণ ও হাওয়ার অমানুষিক চাপ। তবু সে উল্টো দিকের 11 তলা বিল্ডিংয়ের 7 তলার আলসেই বসা একজোড়া ঘুঘুর গলার চিকন ময়ূরকণ্ঠীর রংটা পর্যন্ত দেখতে পায়। এবং সঙ্গে সঙ্গে বৈশালী বা সৌনক নয়, নিজেরই মুখের অনন্য সৌন্দর্য আর একবার দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সমস্তটাই ভগ্ন মুহূর্তের একটা ঝলক, একটা বোধ শুধু। এমনই অলোক সামান্য এই বোধ যে এর জন্য জীবন দেওয়াই যায়। কিন্তু মুশকিল এই যে
জীবনটা চলে গেলে বোধটারও আর কোনো মানে থাকে না। আপনারা শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখনীতে একটা ছোট মেয়ে গল্পটি। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায়। আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।